স্বপ্ন, যে স্বপ্ন দেখে মানুষ আগামী দিনগুলোতে বেঁচে থাকার প্রেরণা পায়। সুরুচিও তেমন স্বপ্ন দেখেছিল, বেঁচে থাকার স্বপ্ন, এক অনন্তহীন লড়াইয়ের স্বপ্ন। তবু তাকে বেঁচে থাকতে হবে, মানুষ করতে হবে তার ছোট্ট ছেলেকে। কিন্তু হঠাৎই দেখা হয় বিলাস চৌধুরীর সঙ্গে। ওই একবার স্টেশনে দেখা, তারপর হঠাৎ আবার কলকাতায়। কে জানে নিয়তির খেলা কিনা। আসুন শুনে নিয়ে আজকের পর্বে কি আছে। নমস্কার, শুরু করছি আজকের পর্বটি। সেদিন বিলাস চৌধুরী সুরুচিদের গলির মোড়ের কাছে এসে উপস্থিত। অল্পবিত্ত সমাজ, ছোট বড় পুরনো নতুন বাড়ি, কয়েকটি নারকোল গাছ আর একটা পানাওয়ালা পুকুর। কলকাতার ধারে কাছেই যে এমন না শহর না গ্রাম আছে তা বোঝা শক্ত। কলকাতা কর্পোরেশনের ভেতরে এমন জায়গা বোধ হয় দুটি নেই। তবুও বিলাস চৌধুরীর ভালো লাগলো। উন্নাসিক বালিগঞ্জেই আনাচ্ছে এ ঢের ভালো। নির্দিষ্ট বাড়িতে এসে গোপালই প্রথমে ঢুকল। বিলাস চৌধুরী বাইরে দ্বিধান্বিতভাবে অপেক্ষা করতে লাগলেন। খানিক পরে গোপাল বেরিয়ে এসে ডাকলে, আসুন ভেতরে, আসুন। ছোট্ট একটি ঘর। ঘরের পূব দিকে একটা তক্তপোষ পাতা, তারই ওপর শুয়ে আছেন সুরুচির বাবা। বিলাস চৌধুরীর কথা বলবার পূর্বেই সদানন্দবাবু ব্যস্ত হয়ে উঠলেন। উঠবার ক্ষমতা নেই সদানন্দবাবুর, তবু শুয়ে শুয়ে যেন অভ্যর্থনা করতে চেষ্টা করলেন তিনি। বিলাস চৌধুরী নিজেই এগিয়ে গিয়ে বললেন, ব্যস্ত হবেন না আপনি। সদানন্দবাবু বললেন, সুরুচি বাড়ি নেই, আমার ওষুধ আনতে গেছে। এমন সময় এলেন, আমি উঠে বসে যে আপনাদের। বিলাস চৌধুরী বললেন, আপনি বেশি কথা বলবার চেষ্টা করবেন না। সকালে আমি গোপালকে পাঠিয়ে দিয়েছিলাম, শুনলাম নাকি আপনার খুব অসুখ, তাই নিজেই এলাম একবার। সদানন্দবাবু চিত হয়ে শুয়েছিলেন। এবার বিলাস চৌধুরীর দিকে পাশ ফিরে শুলেন। বললেন, আগের চেয়ে অনেকটা ভালো হয়ে এসেছি। আর কিছুদিন শুয়ে থাকলেই সুস্থ হব। সব ওষুধগুলো পাওয়াও যায় না আজকাল। বিলাস চৌধুরী খানিকক্ষণ কিছু কথা বলেন না। কি কথা বলতে হবে যেন ভেবেই পেলেন না। কেমন করে এই পরিবারটির সঙ্গে টাটানগর স্টেশনে আলাপ হয় এবং ঘটনাসূত্রে কেমন করে একটু ঘনিষ্ঠতা হয়। তারপর এতদিন পর চাকরির চেষ্টায় আবার দৈবাত কেমন করে সুরুচির সঙ্গে বিলাস চৌধুরীর যোগাযোগ ঘটেছে। সকালবেলা সেই খবর গোপাল নিজে সদানন্দবাবুকে জানিয়ে গেছে। অনেকদিন পর পাশে একটি সহানুভূতিশীল শ্রোতা পেয়ে অনেক গল্প শুরু করে দিলেন সদানন্দবাবু। তার মধ্যে নিজের এই শোচনীয় দুরবস্থার কথাটাই বারবার ঘুরে ফিরে আসতে লাগল। তার বিগত জীবনের আদর্শ নিষ্ঠা, সরকারি চাকরি ছেড়ে দেশের কাজে জেল খাটা, লাহোর জেলের ভেতর সেই অমানুষিক অত্যাচার, তারপর সংসার জীবনের দৈনন্দিন বিড়ম্বনা, স্কুল জীবনের মানুষ গড়ার স্বপ্ন, আর শেষে এই যুদ্ধ। এবং এই যুদ্ধের পটভূমিকায় পারিবারিক জীবনের বিপর্যয়ে অর্থনৈতিক সংকট, সবশেষে তার নিজের দুর্বল স্বাস্থ্য, যার জন্য অনন্যপায়ী হয়ে সুরুচিকে চাকরির জন্য পরের দ্বারস্থ হতে হচ্ছে। উপরন্তু একটা নাবালক শিশুরও ভার নিতে হয়েছে সুরুচিকে। অবশ্য সদানন্দবাবুর স্ত্রীর মৃত্যুই এই ভগ্ন স্বাস্থ্যের জন্য বিশেষ দায়ী, তাও তিনি জানালেন। বিলাস চৌধুরী বললেন, আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করতে পারি। আমি আপনাদের পরিবারের কাছে ঋণী রয়েছি। কয়েক লক্ষ টাকার ক্ষতি থেকে এরা বাঁচিয়েছিলেন আমাকে। তাই খবর নিতেও এসেছিলাম যে 1 তারিখে জয়নিং ডেট, আর আজ 15 দিন হয়ে গেল, কোনো খবর নেই। সদানন্দবাবু বললেন, আমাকে কিন্তু সে কথা জানায়ও নি সুরুচি। তা আপনি কেন কষ্ট করে এলেন? আমি ওকে কাল পাঠিয়ে দেব। কাল নিশ্চয়ই ও যাবে, দেখবেন নিশ্চয়ই যাবে। এইবার ওঠা উচিত হবে কিনা সে কথাই ভাবছিল বিলাস চৌধুরী। হঠাৎ ভেতর থেকে ছোট্ট শিশুর কান্নার শব্দ এলো। সদানন্দবাবু বিব্রত হয়ে উঠলেন। খোকা উঠেছে। গোপাল বললে, ওই খোকা উঠেছে, এই বলে ভেতরে চলে গেল। খানিক পরে খোকাকে কোলে করে নিয়ে হাজির হলো। নতুন লোক দেখে কান্না থেমে গেছে তার। বাড়িতে এত অচেনা মুখ আগে কখনো দেখেনি খোকা। গোপাল জিজ্ঞেস করলে,
আমাদের বাড়ি যাবে খোকা? সদানন্দবাবু বললেন, সুরুচিকে ছেড়ে মোটেও থাকতে পারে না খোকা। রাত্রে আমার কাছে কিছুতেই শোবে না। খোকা ছোট ছোট দাঁত বেরোতে শুরু হয়েছে, অল্প অল্প কথাও বলতে শিখেছে, কিন্তু কি যে তার অর্থ বোঝা ভার। গড়গড় করে অনেক কথা বলে গেল গোপালের সঙ্গে। বিলাস চৌধুরী বললেন, এইবার তাহলে আমরা উঠি সদানন্দবাবু। সদানন্দবাবু উঠে বসতে পারলেন না, তবু বললেন, আবার আসতে বলবো এমন সাহস হয় না, কিন্তু আমি জানি আপনি আবার আসবেন। তাহলে কালকে কি সুরুচিকে আপনার অফিসে যেতে বলবো? নিশ্চয়ই বলবেন। আর যদি অসুবিধে না হয় তাহলে কালই যেন যান। আর তাকে বলবেন এই 15 দিন যে গেলেন না, এটা আমরা ছুটি হিসেবেই ধরব। এর জন্য মাইনে থেকে টাকা কাটা যাবে না। বিলাস চৌধুরীর কথা শেষ হলো না, কথার মাঝখানে সুরুচি ঘরে ঢুকে চমকে উঠেছে। গলির মোড়ে বিরাট গাড়িটা দেখে খানিকটা আন্দাজ করতে পেরেছিল, তবুও নিজের অস্বস্তিটুকু ঢেকে নিয়ে বাইরে মিষ্টি হাসির ছদ্মবেশ টেনে জিজ্ঞেস করলে, কতক্ষণ হলো এসেছেন আপনি? সুরুচিকে দেখে খোকা গোপালের কোল থেকে লাফিয়ে উঠল, দিদি, দিদি কাছে যাব। খোকাকে কোলে নিয়ে সুরুচি বললে, ওষুধ আনতে বেরিয়েছিলাম, কিন্তু হঠাৎ যে আপনি। বিলাস চৌধুরী বললেন, সকালবেলা গোপালের কাছে আপনার বাবার অসুখের খবরটা শুনে চলে এলাম। আর তাছাড়া আপনার কাছে আমার একটা কৈফিয়তও চাওয়ার আছে। অফিস আদালত যা কিছু বলুন সবই একটা বিধি নিয়ম মেনে চলে। সদানন্দবাবু বললেন, নিশ্চয়ই। নিয়ম মানে না কে? সবাই মানে। গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সৌরমণ্ডল, আর এত বড় ব্রিটিশ সাম্রাজ্যই বলুন, সবাইকেই। সুরুচি হঠাৎ যেন কঠোর হয়ে উঠল, বলে, চাকরি করলুম না একদিনও, অথচ কৈফিয়ত দিতে হবে? এ কীরকম বিধি? বিলাস চৌধুরী তেমনই হাসি মুখে খানিকক্ষণ সুরুচির দিকে চাইলেন, তারপর বললেন, যে বিধানে প্রতিবেশীর বিপদে প্রতিবেশী সাহায্য করতে দৌড়ে আসে, যে বিধান বলে মানুষের সংসারে কোনো মানুষ পর নয়, অন্য বিধানটা না মানুন, কিন্তু এই বিধানটা তো মানবেন। সুরুচি বললে, আমি ঠিক দিনে না যাওয়াতে যদি আপনার অফিসের কাজে কোনো ক্ষতি হয়ে থাকে, তাহলে আপনি কৈফিয়ত চাইবেন বই কি। বিলাস চৌধুরী বললেন, এটা রাগের কথা হলো আপনার, কিন্তু তা থাক। কাল অফিসে আসছেন তো? সুরুচি এই প্রশ্নের হঠাৎ কোনো জবাব দেবার আগেই সদানন্দবাবু বিছানা থেকে বলে উঠলেন, নিশ্চয় যাবে। কাল তুমি যাবে রুচি, আমি ভালো আছি, আমার জন্য ভাবতে হবে না। সুরুচি প্রতিবাদ করতে যাচ্ছিল, সদানন্দবাবু বাধা দিয়ে বললেন, সে তোকে কিছু ভাবতে হবে না। বিলাসবাবুর সঙ্গে আমার কথা হয়ে গেছে, কাল তুই খেয়ে দিয়ে 10:30টায় অফিসে যাচ্ছিস। হঠাৎ বাইরে যেন কার পায়ের শব্দ পাওয়া গেল। কে? এই বলে সুরুচি দরজার বাইরে গিয়ে উকি দিলে, ফিরে এসে বললে, সিংজি এসেছে বাবা। সিংজি? যেন অত্যন্ত বিব্রত হয়ে পড়েছেন এমনিভাবে বললেন, সিংজিকে বলে দে মা রুচি, যে ওর টাকাটা আমি দিয়ে দেব, একটু সুস্থ হয়ে সব টাকা শোধ করে দেব, আর একটা মাস। সুরুচি যেন ঠিক অল্প পরিচিতদের সামনে এই প্রসঙ্গের অবতারণা একটুও চায়নি। বাবার এতটুকু মাত্রা বোধ নেই। সিংজি জানালে টাকার তাগিদে সে আসেনি, এই পথ দিয়ে যাচ্ছিল, মাস্টার সাহেব কেমন আছেন তাই দেখতে এসেছে। বিলাস চৌধুরীরও ঠিক এই প্রসঙ্গের মধ্যে থাকা ঠিক যেন ভালো লাগছিল না। তিনিও নমস্কার করে বিদায় নিলেন। সবাই চলে যাবার পর সুরুচি বললে, বাবা, তুমি পরের সামনে সব ঘরের কথা নিয়ে আলোচনা করো কেন বলো তো? সদানন্দবাবু বললেন, কে পর? তবে যে বিলাসবাবু বললেন তোদের সঙ্গে টাটানগরে খুব আলাপ হয়েছিল, তোদের খুব ভালো রকম চেনেন, সব মিথ্যে নাকি? চারিদিকে ফাইল, প্রকাণ্ড টেবিলের সামনে বসেছে সুরুচি। সকাল 10:30টায় আসতে হয়, তারপর 5টা পর্যন্ত কাজ করেও শেষ হয় না। 7টায় এরোড্রোমে কাজ চলছে একসঙ্গে। পানাগড়ের কুলিরা ম্যালেরিয়ায় পড়েছে দলকে দল, কেউই যেতে চায় না সেইখানে। সাহেবকে বলে কুলিদের দৈনিক রেট বাড়িয়ে দিতে হয়েছে। রেলের ওয়াগন ঠিক সময় পৌঁছয় না।
আর্মেনিয়ান ঘাটে 3 দিন ধরে লোক গিয়ে ফিরে ফিরে আসছে। অদ্ভুত ওই রেলের বাবুরা, কথায় কথায় ঘুষ, ঘুষ না দিলে একটা কথাও তাদের মুখ দিয়ে বের করা শক্ত। কলিং বেলটায় একটা টোকা মারলে সুরুচি। আওয়াজ পেয়ে ছোকরা চাপরাশি ঘরে ঢুকল। সুরুচি জিজ্ঞেস করলে, সাহেব অফিসে এসে কিনা দেখতো। চাপরাশি ফিরে এসে জানালে সাহেব আসেনি। অনেকগুলো ফাইল আটকে রয়েছে সাহেবের অভাবে। একলা সুরুচির ঘাড়ে সমস্ত অফিসের ভার ছেড়ে দিয়ে সাহেব বেশ নিশ্চিন্ত হয়ে আছেন। 4-5 দিনের জন্য কলকাতা ছেড়ে কোথাও চলে যান অফিসের কাজে। আবার একদিন হঠাৎ অফিসে এসে হাজির হন। নতুন কন্ট্রাক্টের সময় সাহেব নিজে হাজির থাকেন। প্রথম প্রথম ভয় লেগেছিল সুরুচির। সমস্ত অফিসের পরিচালনার ভার নিজের হাতে নেওয়া শক্ত বৈকি। এই অফিসটা নতুন, তবু বুড়ো ক্যাশিয়ার রঘুনাথবাবু সামনে এসে মাথা চুলকন। বলেন, এই চেক দুটো ডিসঅনার হয়ে ফিরে এসেছে। সুরুচি রাগ হয়ে যায়, বলে, তাহলে পার্টিকে লিখতে হবে, আমার কাছে রেখে যান, আমি চিঠি ড্রাফট করে দেবক্ষণ। 2 মিনিট পর রঘুনাথবাবু আবার ঢোকেন, বলেন, এইখানটায় একটা সই করে দেবেন। আরও রাগ হয়ে যায় সুরুচির, বলে, সই করেছি দেখতে পাচ্ছেন না? চশমা তুলে ভালো করে নজর দিয়ে নিজের ভুলটা বুঝতে পেরে যান রঘুনাথবাবু। নীরবে চলে যান। তারপর আসে অফিসের দারোয়ান, চাপরাশি আর বেয়ারারা। চাঁদার খাতাখানা এগিয়ে ধরে বলে, পুজোর পার্বণই দিতে হবে। সুরুচি ফাইল থেকে মাথা তুলে বলে, পুজোর পার্বণই আমি দেবার কে? সাহেব এলে বলো। আপনিই তো দিতে পারেন, আপনিই তো আমাদের মনিব। ওরা কেমন করে বুঝেছে সুরুচির এখানে অনেকখানি ক্ষমতা? কিন্তু সেই ক্ষমতা যে কতটুকু তা সুরুচি নিজেই জানে না। তবুও বিলাস চৌধুরী সুরুচিকে ক্ষমতার অপব্যবহারের জন্য এতটুকু অপ্রিয় কথা শোনাননি কোনো দিন। একজন ডেসপেচ ক্লার্কের পোস্ট খালি ছিল। বুড়ো রঘুনাথবাবুর ছোট ছেলে ম্যাট্রিক ফেল। বুড়ো মানুষ ছেলেকে সঙ্গে করে নিয়ে একদিন হাজির। বললেন, এটি আমার ছোট ছেলে, আপনার কাছে নিয়ে এলুম চাকরির জন্য। সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে একটা দরখাস্তও দিলে। সুরুচি বললে, আমার কাছে কেন? সাহেব এলে সাহেবকে দেবেন। রঘুনাথবাবু বললেন, সাহেবের কাছে গিয়েছিলুম, সাহেবই আপনার কাছে আসতে বললেন। আপনি যা বলবেন সাহেব তাতে না বলবেন না। অফিসের চাপরাশি দারোয়ান থেকে শুরু করে বুড়ো ক্যাশিয়ার রঘুনাথবাবু পর্যন্ত জেনে গেছেন। কিন্তু সুরুচি এর জন্য একটুও দায়ী নয়। 250 টাকা মাইনের পরিবর্তে সুরুচি মনে প্রাণে অকুণ্ঠভাবে অফিসের কাজ নির্বাহ করে আসছে। সকালবেলা নিজে হাতে ভাত রেঁধে খোকাকে খাইয়ে রুগ্ন বাবাকে পরিচর্যা করে বাসে ঝুলতে ঝুলতে এসে সকাল 10:30টায় অফিসের চেয়ারে বসে। তারপর দুপুরবেলা নিজের হাতে ঘরের মধ্যে একটু চা করে নেয়। সেই সময়টুকুই যা বিশ্রাম। তারপর ঘড়িতে 5টা বাজলে খোপাটা ঠিক করে কাপড়টা গুছিয়ে নিয়ে ভিড় ঠেলে আবার বাড়ির দিকে যাত্রা করে। বিলাস চৌধুরীর সঙ্গে তার মনি ভৃত্যের সম্পর্ক। বিলাস চৌধুরী বলে দিয়েছেন, অফিস সম্বন্ধে তুমি সমস্ত দেখবে, আমি আউটডোরের কাজগুলো করব। বিশেষ দরকার থাকলে টেলিফোন করতে হয় বাড়িতে। বিলাস চৌধুরী ওদিক থেকে বলেন, স্পিকিং। কে? সুরুচি। সুরুচি বলে, চাঁদপুর থেকে রায় খবর পাঠিয়েছেন, মাল শর্ট পড়েছে, পেমেন্ট আটকে দিয়েছে, কি করবে জানতে বলেছে। এক্ষুনি তার করে দাও রায়কে, ক্যাম্প ছেড়ে যেন কালই আমার সঙ্গে একবার দেখা করে। সুরুচি বলে, আরেকটা কথা ছিল, অফিস স্টাফের সবাই এসেছিল আমার কাছে, বলছিল 1 মাসের মাইনে পুজোর সময় বোনাস চায়, পরশু থেকে পে বিল তৈরি হবে। বিলাস চৌধুরী বিরক্ত হন, বলেন, অফিস সম্বন্ধে তুমি যা ভালো বুঝবে তাই করবে, অফিসের আয় বুঝে ব্যয় করবে, আমাকে আর ওইসব নিয়ে বিরক্ত করবে না। এতখানি স্বাধীনতা অবশ্য সুরুচির ভালো লাগে না। নিজের মাথা খাটিয়ে বিলাস চৌধুরীর ভালো দেখতে হয়, সুতরাং সমস্ত দিন অফিসের কাজে তার মাথা তোলবার সামর্থ্য থাকে না। দুপুরবেলা চায়ের কাপে চুমুক দিতে দিতে ডালহৌসি স্কোয়ারের খণ্ড আকাশটার দিকে জানালার ফাঁক দিয়ে চেয়ে দেখে। এতক্ষণ খোকা হয়তো ঘুম থেকে উঠে বাবাকে খুব জ্বালাতন করছে। তবু যা হোক, সুরুচি এখন দুটো পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়েছে বলতে হবে।
নইলে দত্তমশাইকে বাড়ি ভাড়ার তাগাদায় এসে শুধু হাতে ফিরতে হতো। সিংজির দেনাটা কিছু কিছু করে শোধ হচ্ছে, তবু জিনিসপত্রের যা দাম, এই দুর্ভিক্ষের বাজারে চাকরিটা না পেলে হয়তো সুরুচিকেও কোনো লঙ্গরখানায় গিয়ে পাতা পাততে হতো। তারপর অফিস থেকে বাড়ি ফেরবার পথে বাবার জন্য ফল, ওষুধ, খোকার জন্য দুধ কিনে আনতে হয়। এক এক সময় মনে হয় এমন করে আর কতদিন চলবে কে জানে। প্রতীক্ষায় সমস্ত অন্তর শুকিয়ে খাঁ খাঁ করছে। একদিন খোকা বড় হবে, জন্ম থেকে যে মিথ্যে তার জীবনে শুরু হয়েছে তাই হবে চিরস্থায়ী। তখনও সুরুচি পৃথিবীর সামনে দাঁড়িয়ে সত্য ঘোষণা করবার সাহস খুঁজে পাবে না। কিন্তু সে যদি আসে, শেখরদা যদি কখনো আবার ফিরে আসে, কোথায়, কত দূরে, কিভাবে আছে সে, কে জানে। বেঁচে আছে কিনা তাও কে বলতে পারে। লেডি সিটে বসে বাইরের দিকে দেখতে দেখতে সুরুচি নিজের মনে এইসব কথাগুলো ভাবতে থাকে। সেদিন বিকেল 4টের সময় টেলিফোন এলো। অফিসের কাজ বিশেষ ছিল না। সকাল সকাল বাড়ি গেলে ভালো হয়। বাবার শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছে না। আজ সকালে বাবার শরীর খারাপ দেখে এসেছে। হঠাৎই ফোনটা বেজে উঠল। রিসিভারটা তুলে নিয়ে সুরুচি বললে, হ্যালো। ওই পাশে ছিলেন বিলাস চৌধুরী। বললেন, এক্ষুনি একবার আমার এখানে চলে এসো সুরুচি, আমার গাড়ি যাচ্ছে। একটু দ্বিধা হলো সুরুচির। আজ সকাল সকাল বাড়ি যাওয়ার কথা ছিল, আবার ডাক্তারকেও ডেকে নিয়ে যেতে হবে। বললে, আজ বাড়িতে একটু সকাল সকাল যেতাম, বাবার অসুখটা একটু বেড়েছে, সেই সম্বন্ধেই ডেকেছি। আমার গাড়ি গিয়ে পৌঁছলেই চলে আসবে। বিলাস চৌধুরী বললেন, আচ্ছা। এই বলে সুরুচি ফোনটা ছেড়ে দিলে। মাঝে মাঝে অফিসের জরুরি কাগজপত্র নিয়ে সাহেবের বাড়িও যেতে হয়। দাসত্ব যখন করতেই হবে তখন। রঘুনাথবাবুকে দু একটা কাজ বুঝিয়ে দিয়ে নিজে জরুরি কাজ ছেড়ে নিলে সুরুচি। বিলাস চৌধুরীর গাড়ি খানিক পরেই এসে পৌঁছল। নতুন গাড়িটা পাঠিয়েছেন। নাগেশ্বর সেলাম করে দরজা খুলে দিয়ে দাঁড়ালো। সুরুচি উঠতেই দরজাটা বন্ধ করে গাড়ি ছেড়ে দিলে। বিকেলের শহর, তবুও অফিস ছুটি হয়নি এখনো। গত বছরের দুর্ভিক্ষের চিহ্ন শহরে এখন আর নেই। সেই দল বেঁধে মৃত্যু, সেই মৃত্যু মিছিল এখন অবশ্য আর দেখা যায় না। তবু এখানে ওখানে দু একটা ক্লান্ত নিরণের পদক্ষেপ এখনও নজরে পড়ে। অনেক কষ্টে সেই মৃত্যুমন্থর দিনগুলো অতিক্রম করে এসেছে সুরুচিরা। সামনে এখন প্রত্যাশার প্রশান্তি। সুরুচির জীবনে যে মৃত্যুমেধ শুরু হয়েছিল, আজ যেন তার কিছুটা নিঃশেষ হয়েছে। বিলাস চৌধুরীর নতুন বাড়িটার সামনে এসে গাড়িটা দাঁড়ালো। একটা মানুষ সংসারে, তবুও প্রয়োজনের অতিরিক্ত এই বাড়ির অনেক ঘর। প্রয়োজন কম হতে পারে, কিন্তু তাই বলে প্রয়োজনটাই তো আর সব নয়। সুরুচি গেটটা পেরিয়ে ভেতরে ঢুকল। নিস্তব্ধ নীরব পরিবেশ, পরিপাটি পরিচ্ছন্নতা, চারিদিকে সাজানো ঐশ্বর্য চোখে আঙুল দিয়ে আত্মঘোষণা করে। সামনে দু একটা চাকর এসে অপ্রস্তুত হয়ে সসম্মানে পাশে সরে দাঁড়ায়। কোনো দিকে দিকপাত না করে সুরুচি সিঁড়ি দিয়ে উপরে উঠল। নির্দিষ্ট ঘরটিতে এসে সুরুচি দরজা ঠেলে ভেতরে ঢুকেছে। অনেক কাগজপত্র নিয়ে বিলাস চৌধুরী বসেছিলেন। সুরুচিকে দেখে বললে, এসো। সুরুচি সামনের চেয়ারে গিয়ে বসল। বিলাস চৌধুরী বললেন, আমি হাওড়া স্টেশনে আজই এসে পৌঁছেছি। পৌঁছে একবার ভবানীপুরের দিকে গিয়েছিলাম, সেখান থেকে তোমার বাবাকে একবার দেখে এলাম। সুরুচি কৃতজ্ঞতায় উজ্জ্বল হয়ে উঠল। কানের দুল দুটো একবার দুলে উঠে আবার স্থির হয়ে গেল। বিলাস চৌধুরী সেই দিকে একবার দেখলেন। পশ্চিমের রোদ দুলের উপর পড়েছে, চিকচিক করছে সোনার দুলখানা। বিলাস চৌধুরী মুখটা সরিয়ে বললেন, তোমার বাবার কাছ থেকে একবার ডক্টর সেনের কাছে গিয়েছিলাম। এবারেও সুরুচি কোনো কথা বললে না। বিলাস চৌধুরী বললেন, বাবার অবস্থা খুবই খারাপ দেখে এলাম। সুরুচি কোনো উত্তরই দিলে না। বিলাস চৌধুরী আবার বললেন, আমার একটা প্রস্তাব আছে সুরুচি। ডক্টর সেনেরও তাই মত। সুরুচি বললে,
বলুন। আমার মতে তোমার বাবাকে আমার এখানে নিয়ে এলে ভালো হয়। এখানে সব রকমেরই সুবিধে আছে, আর তাছাড়াও ডক্টর সেনের বাড়িও কাছে পড়বে এখান থেকে। তার দেখাশোনা করারও সুবিধে হবে। এই বলে বিলাস চৌধুরী চুপ করলেন। সুরুচির দিক থেকে কোনো উত্তর হয়তো প্রত্যাশা করেছিলেন। খানিক পর বিলাস চৌধুরী আবার বললেন, ভালো করে ভেবে দেখো সুরুচি, ওখানে ওই চেতলায় একলা পড়ে থাকা আমি ঠিক ভালো বুঝছি না। আর এখানে আমি নিজেও তো দেখাশোনা করতে পারবো। আর তাছাড়া বলতে গিয়ে কি যেন বললেন না বিলাস চৌধুরী। সুরুচিও চুপ করে রইল। চেতলা সংসার তুলে নিয়ে এইখানে আসা, সে কেমন করে সম্ভব? আর তাছাড়া খোকা? বিলাস চৌধুরী বললেন, যতদিন বাবা অসুস্থ থাকবেন ততদিন তুমি আর খোকা এখানেই থাকবে। তারপর বাবার শরীর ভালো হলে আবার তোমরা চেতলায় গিয়ে উঠবে। সুরুচি যে কী করবে ভেবে কুল কিনারা পেলে না। কৃতজ্ঞতাবোধ, কর্তব্যবোধ, সমস্ত বোধের আইনে এমন ব্যবহার বাধে কিনা কে জানে। বিলাস চৌধুরী শেষকালে বললেন, আপত্তি করো না সুরুচি, অন্তত তোমার বাবা জীবনের মুখ চেয়ে আপত্তি তোমার করা উচিত নয়। আর তাছাড়া সামাজিকতার দিক থেকে তোমার যদি আপত্তি হয়ই, আশা করি তুমি সেই আপত্তি মানবে না। মানুষের বাঁচা মরা, জীবনের সুখ দুঃখ, তার অভিজ্ঞতা অনুভূতি কিছুই আইন কিংবা সংস্কারের বাধা ধরা পথে চলে না। জীবন বড় ব্যাপক। এই পৃথিবী এই সৌরমণ্ডলের মতো অখণ্ড। একে গণ্ডি টেনে সীমাবদ্ধ করা চলে না। তুমি তো সবই বোঝো। বিলাস চৌধুরীর মুখে এতখানি লম্বা বক্তৃতা এর আগে কোনোদিন শোনেনি সুরুচি। শুনে একটু অবাক হয়ে গেল, কিন্তু হঠাৎ তার মুখ দিয়ে কোনো উত্তরই আর বেরোল না। এক এক সময়ে সদানন্দবাবুর জ্ঞান থাকে না, মনে হয় বুঝি সেই সবজি বাগানের বাড়িতেই তিনি আছেন। বিকারের ঘরে চিৎকার করে ওঠেন, কে? দত্তমশাই, দত্তমশাই! বিলাস চৌধুরী সামনে এসে দাঁড়ান, বলেন, আমি মাস্টারমশাই, আমি। আমি কে? নাম নেই? সদানন্দবাবু বিছানায় শুয়ে দুটো চোখ কটমট করে চেয়ে থাকেন। বিলাস চৌধুরী মাথাটা নিচু করে সদানন্দবাবুর কপালে হাত বুলিয়ে দেন। চাকরকে ডেকে পিকদানিটা পরিষ্কার করে দিতে বলেন। শরীরের অর্ধাংশ সদানন্দবাবুর অচল হয়ে গেছে। সারা দিন বিছানায় শুয়ে থাকা, 6 মাস ক্রমাগত শুয়ে থাকতে থাকতে এখন যেন কেমন সব গোলমাল হয়ে গেছে। ভাত খেয়ে আবার তক্ষুনি বলেন, ভাত খাবো। দুজন লোকও রাখা হয়েছে। দিনে 2 বার করে সমস্ত শরীর মালিশ করে দিয়ে যায়। নানা জায়গা থেকে নানা ডাক্তার আসে, প্রচুর টাকা নিয়ে যায়। দামি ওষুধের তালিকা তৈরি করে দেয় তারা। কিন্তু এক এক সময় আবার অদ্ভুত সুস্থ মস্তিষ্কের পরিচয় দেন সদানন্দবাবু। ডাকেন, রুচি, ও রুচি। গোপাল কাছাকাছি কোথাও থাকলে সামনে এসে বলে, দিদিমণিকে ডাকছিলেন বড়বাবু? সদানন্দবাবু স্পষ্ট চিনতে পারেন। বলেন, তোমার দিদিমণি কোথায় গোপাল? গোপাল বলে, দিদিমণি কালীঘাটে গেছেন। কালীঘাটে? সে যে অনেক দূর। দিদিমণি যে রবিবারে রবিবারে কালীঘাটে যান পুজো দিতে, পুজো দিয়েই আসেন। যখন সদানন্দবাবু চেতলায় ছিলেন তখনও কালীঘাটের পাশ দিয়ে যাবার সময় কতদিন মন্দিরের ভেতরে গিয়ে মাকে প্রণাম করে এসেছেন। গিরিবালাও শনিবারে শনিবারে যেতেন, কিন্তু সুরুচিও যেতে শুরু করেছে আবার। কিছুক্ষণ পর সুরুচি ফিরে আসতে সদানন্দবাবু জিজ্ঞেস করলেন, বললেন, কালীঘাটে কি করতে যাস রুচি? পুজো দিতে বাবা, আমি যে রোববার করি। সদানন্দবাবু হাসলেন, বললেন, আয় এখানে বস, আমার মাথার কাছে। বিলাস চৌধুরী নতুন বাড়ির দক্ষিণ অংশটা সম্পূর্ণই ছেড়ে দিয়েছেন সুরুচিদের জন্য, আর পশ্চিম অংশটা রেখেছেন নিজের ব্যবহারের কাজে। প্রকাণ্ড একটা ঘর, দক্ষিণ দিকের আলো বাতাসে ঘরটা ভরা। মাথার উপর পাখা ঘোরে। ওষুধ পথ্য, ডাক্তার, কবিরাজ, কোনোরই ত্রুটি কোথাও নেই। বিলাস চৌধুরীর সজাগ দৃষ্টি সব দিকে।
সুরুচির চক্ষু লজ্জা হয়। এতখানি ঋণী থাকা ভালো নয়। সামান্য একটু পথের পরিচয় সূত্র থেকে শেষ পর্যন্ত তারই আশ্রয়ে এসে ওঠা প্রথমটা যেন ভালো লাগেনি। কিন্তু বাবা স্বাস্থ্যের দিকে চেয়ে পারেনি। আর তাছাড়া এই ভিক্ষাবৃত্তি ছাড়া আর কি। সদানন্দবাবু বলেন, হ্যাঁ রে, তোর সেই কবিতাটা মনে আছে? সেই ভুবন মনোমোহিনী? এই কদিনের কথা, তবুও সুরুচির মনে হয় সেসব যেন অনেক দিনের কথা। আজ কত কাল যেন কেটে গেছে তারপরে। এই কটা বছর যেন বয়সের হিসাবে বিচার করা চলে না। অনেক দুঃখ ভোগের ঝড় বয়ে গিয়েছে মাথার উপর দিয়ে। এমন করে শেষ পর্যন্ত সুরুচি বেঁচে আছে এবং আত্মহত্যা করেনি, এটাই আশ্চর্যের। সেই সব দিনের কথা মনে হলে নিজেকে কত ছেলে মানুষ বলে মনে হয়। সত্যি শিশু ছিল সে তখন। শ্রীলতার প্রেমের গল্প শুনে তখন শরীরে রোমাঞ্চ হতো। প্রিন্সের সঙ্গে দেখা হলে বুকটা কেঁপে উঠত। শেখর তাকে দেখে বিচার বুদ্ধি বিবেচনা সব হারিয়ে ফেলত। এখন সব জিনিস যাচাই করে মূল্য বিচার করতে শিখেছে সে। সুরুচি জানালা দিয়ে বাইরের দিকে চাইলে এক একটা করে রাস্তার বাতি জ্বেলে দিচ্ছে। ব্ল্যাক আউট উঠে গেছে, আর খানিক পরে আলোয় আলো হয়ে যাবে সারা রাস্তা। এতদিন ঘোমটা ঢাকা শহর শুধু অন্ধকারেই হোঁচট খেয়েছে। বিলাস চৌধুরীর অফিসের মিলিটারি কাজও কমে এসেছে। এখন অন্য কাজ আবার শুরু হয়েছে। চুপ করে বসে থাকবার লোক নন চৌধুরী সাহেব। সেদিন হঠাৎ দত্তমশাই এই বাড়িতে এসে চারিদিকে চেয়ে দেখে অবাক হয়ে গেলেন। সদানন্দবাবুর ঘরে ঢুকে আরও অবাক হয়ে গেছেন। বললেন, কেমন আছেন মাস্টারমশাই? আমার আর থাকা। সদানন্দবাবু এক হাতেই জলের শিশি থেকে জল ছিটিয়ে দিলেন নিজের মাথায়। দত্তমশাই বললেন, নিশ্চয়ই ভালো হয়ে যাবেন, অত ভাববেন না আপনি। তবে এক এক সময় সদানন্দবাবুর নিজেরও তাই মনে হয়। সিপাহী বিপ্লবের বইটা তিনি শেষ করে ফেলবেন। সমস্তই তার তৈরি হয়ে রয়েছে। একমাত্র অযোধ্যায় শুধু এই বিদ্রোহ কার্যকরীভাবে যোগ দিয়েছিল। সেইখানে এই বিদ্রোহ জাতীয় বিপ্লবে পরিণত হয়। গোয়ালিয়রের দিনকর রাও, নিজামের সালার জং, নেপালের জং বাহাদুর আর পাঞ্জাবের শিখরা যদি বিদ্রোহে বাধা না দিত, তাহলে সেদিনই ইংরেজের ভাগ্য বিপর্যয়। ভাবতে ভাবতে সদানন্দবাবুর মাথাটা আবার গরম হয়ে ওঠে। এই যুদ্ধের ওপর অনেকখানি ভরসা ছিল তার। এইবারে সৈন্যরাও বিদ্রোহ করেছিল। বর্মার পথে আসামের মণিপুর দিয়ে ওরা যদি আসতে পারত। গৌরদাস কোথায় গেল? সেই একদিন রাত্রে শুধু দেখা হয়েছিল। সুরুচি এসে নোট কখানা গুনে দত্তমশাইয়ের হাতে দিলে। দত্তমশাই বললেন, আর গুনতে হবে না মা লক্ষ্মী। তারপর নোট কখানা ফতুয়ার পকেটে রেখে বললেন, একটা কথা বলবো মাস্টারমশাই? বাড়ি তো আপনার 1.5-2 বছর ধরে তালাচাবি বন্ধ পড়ে আছে, আর ভাড়াও গুনছেন মাসে মাসে। সদানন্দবাবু বললেন, তা হোক দত্তমশাই, আমার অসুখটা ভালো হলেই আমি ওই বাড়িতে গিয়ে উঠব। একটু চলতে ফিরতে পারলেই আমি যাব। দত্তমশাই বললেন, না, অনেকেই এসে ভাড়া চাইছে কি না, জানেনই তো কলকাতায় এখন বাড়ি পাওয়া মুশকিল। তা আপনারা যদি চেতলায় আর না যান। সুরুচি বললে, বাবা একটু ভালো হয়ে উঠলেই আমরা ওখানে চলে যাব আবার। দত্তমশাই আবার অবাক হয়ে চারিদিকে চেয়ে দেখতে লাগলেন। সুরুচির অফিসের মনিবের বাড়ি এটা। যতবারই আসেন ততবারই দেখেন। দেখে যেন তার আশ মেটে না। আর মনে মনে হিসেব করেন, এত বড় বাড়িটার ভাড়া কত হতে পারে। বাড়িতে থাকতে দিয়েছেন, কিন্তু ভাড়া লাগে কিনা কে জানে। বিলাস চৌধুরী ফিরে আসতেই সদানন্দবাবু সেদিন জিজ্ঞেস করলেন, ডাক্তারবাবু কি বলে গেলেন বিলাসবাবু? বিলাস চৌধুরী টুপিটা টেবিলের উপর রেখে বললেন, ডাক্তার বললেন আর মাসখানেকের মধ্যেই ভালো হয়ে উঠবেন। সদানন্দবাবু বললেন, তা বাড়ি যেতে পারবো কবে কিছু বললেন? বিলাস চৌধুরী পাশের চেয়ারটায় বসে বললেন, বাড়ি যাবার জন্য অত ব্যস্ত কেন হয়ে উঠেছেন মাস্টারমশাই?
এখানে কিছু অসুবিধে হচ্ছে? সদানন্দবাবু বললেন, আমি ঠিক ব্যস্ত হচ্ছি না, কিন্তু সুরুচি যে আর থাকতে চাইছে না বাবা। আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, এই 1 বছরের ওপর হয়ে গেল, 3 জনে মিলে। প্রত্যেকদিন বিলাস চৌধুরী হাজার কাজের মধ্যেও একবার করে এসে সদানন্দবাবুর কাছে বসে কেমন আছেন জিজ্ঞেস করে যান। সুরুচি অফিসে যায় আর আসে, কিন্তু সময় ঠিক থাকে না তার। অফিস ফেরতা নানা জায়গায় ঘুরে যখন আসে, তখন এক একদিন সন্ধে হয়ে যায়। বাড়িতে পা দিয়ে সদানন্দবাবুর ঘরে এসে আগে দাঁড়ায়, বলে, আজ কেমন আছো বাবা? ঘামে সারা গা ভিজে গেছে। মাথার উপর থেকে কপালের ওপর চুলগুলো উড়ে এসে পড়ে। হাতে ফলের ঠোঙ্গা কিংবা খোকার জন্য খেলনা। জুতোজোড়া বাইরে খুলে রেখে ঘরের মধ্যে এসে দাঁড়ায়। সারাদিনের কাজের পর ক্লান্তিতে শরীর ঢুলে আসে। সুরুচির গলার আওয়াজ পেয়েই খোকা দৌড়ে কাছে আসে, বলে, দিদি, আমার বল। তোমার বল আজকে আনতে ভুলে গেছি সোনা। এই বলে খোকাকে 2 হাতে কোলে তুলে নেয়। সুরুচির আসার খবরটা আর কেউ না পাক, গোপাল ঠিক পায়। ঠিক সময়েই চা করে নিয়ে এসে ঘরে ঢোকে, বলে, দিদিমণি, আপনার খোকার কীর্তি শুনেছেন? তারপর খোকার দিকে চেয়ে বলে, বলবো দিদিমণিকে, বলে দি। খোকা তখন সুরুচির কোলে মুখ লুকিয়েছে। বলো তো গোপাল, কি করেছে খোকা? চায়ের কাপ হাতে নিয়ে সুরুচি বলে। খোকা তবুও মুখ লুকিয়ে রয়েছে। সুরুচি বললে, বলো তো কি বলেছে? গোপাল বললে, খোকা আমাকে আস্তে আস্তে কি বলেছে জানেন? বলেছে, ওই যে লোকটা ভারী বজ্জাত, আমার বাবুকে বজ্জাত বলেছে, আর বলেছে ওই লোকটাকে বাড়ি থেকে তাড়িয়ে দেব। ছি ছি খোকা, তুমি বলেছ? এ কথা বলেছ? হঠাৎ গোপাল যেন সন্ত্রস্ত হয়ে উঠল। সিঁড়ি দিয়ে জুতোর শব্দ শোনা গেল। বিলাস চৌধুরীর পায়ের শব্দ গোপাল ঠিক চিনতে পারে। গোপাল এক লাফে ঘর থেকে বেরিয়ে গেল, বলে, যাই, বাবুর পা টিপতে হবে। সেদিন 3বার টেলিফোন করেও পাওয়া গেল না। শেষ পর্যন্ত বিরক্ত ধরে গেল। অফিস থেকে বেরিয়ে সুরুচি বাড়ির দিকে না গিয়ে আবার সেই ভবানীপুরের বাস ধরল। ভদ্রলোকের ঠিকানাটা লেখা আছে। বাসে উঠে একবার ভাবলে হয়তোবা গিয়ে কোনো লাভ হবে না, শুধু শুধুই পণ্ডশ্রম। কোথায় কোথায় শেখরদা যেত, কোন লাইব্রেরিতে মেম্বার ছিল, কিছুই তা জানায়নি। আর তাছাড়া সুরুচি কি কোনোদিন তা নিয়ে মাথা ঘামিয়েছে? কলেজের জীবন তখন কত রোমাঞ্চময়, আর শেখরদা যতক্ষণ সামনে থাকত কেবল ততক্ষণই তাকে নিজের বলে মনে করা চলত, কিন্তু চোখের বাইরে গেলে সমস্তই সে ভুলে যেত। তবুও 2-1 জায়গার নাম শেখরদার কাছে যা শুনেছে সেখানে চেষ্টা করে দেখছে সুরুচি। শ্যামবাজারের এক লাইব্রেরিতেও যেত শেখরদা। লাইব্রেরিতে গিয়ে খোঁজ করেছিল সুরুচি। যে লোকটা সামনে টেবিল নিয়ে বসেছিল তিনি বললেন, কি নাম বললেন? শেখরনাথ দত্ত? হ্যাঁ। ভদ্রলোকটি বললেন, চিনতে পেরেছি, সে তো অনেক দিনের কথা, তারপর কত কাণ্ড হয়ে গেল, তা তিনি তো আর এখানে আসেন না। তারপর খানিকটা ভেবে বললেন, আপনি আরেক কাজ করতে পারেন বরং। এই বলে তালতলার এক ভদ্রলোকের ঠিকানা দিলেন। ওদের দলের লোক, ওইখানে গেলে বোধহয় খবর কিছু পাবেন, একসঙ্গেই ওরা মেলামেশা করত। সুরুচি একদিন সেখানেও গিয়েছিল। 3-4 বছর আগের ঘটনা সব। তারপর কত কি পরিবর্তন হয়ে গেছে, তবুও খুঁজে খুঁজে বার করেছিল সুরুচি। সেদিন তিনি বাড়ি ছিলেন না। পরের দিন সুরুচি গিয়ে জিজ্ঞেস করতে বললেন, মাপ করবেন, আমি যুদ্ধ বাঁধার পরে সেই যে ইরাকে গিয়েছিলাম, যুদ্ধের পর তবে আবার বাড়ি আসি। বন্ধুবান্ধব কারোর খোঁজ রাখার সুযোগ পায়নি। আপনি বরং এক কাজ করুন, শেখরের সঙ্গে যার বেশি মেলামেশা ছিল তার ঠিকানাটা দিচ্ছি। শেষ পর্যন্ত একদিন সুরুচি নিজেকে সকালবেলা খড়দা স্টেশনের ট্রেন থেকে নামতে দেখে অবাক হয়ে গেল। যেখানেই থাকুক শেখরদা, অন্তত তাকে একটা খবর দেওয়া দরকার। সেদিন শেখরদা প্রতিশ্রুতি দিয়েছিল সুরুচির সমস্ত দায়িত্ব সে নেবে।
এখন সে তার প্রতিশ্রুতি রক্ষা করুক। এখন তো আর মা নেই, পিসিমাও নেই। শেখরদার আসার আর কোনো বাধা নেই। কবে আবার আসবে শেখরদা? প্রতীক্ষার ক্লান্তিতে আজ দিগন্ত যে বিবর্ণ হয়ে উঠেছে। সত্যকে সে তখন প্রকাশ্যে ঘোষণা করবে। একদিন রাত্রে কেমন যেন সুরুচির মনে হয় তার দুর্যোগের দিন বুঝি শেষ হয়ে এসেছে। এইবার সে মাথা তোলবার অবকাশ পাবে, ফিরে পাবে তার সেই আত্মবিশ্বাস। যখন সকালবেলা বিলাস চৌধুরীর বাড়ির ছাদে গিয়ে দাঁড়ায়, তখন কলকাতা শহরের উত্তরাংশের চেহারা দেখে অবাক হয়ে যায় সে। যুদ্ধোত্তর কলকাতা এখানে বড় ঘেঁষাঘেঁষি আর ঘনিষ্ঠ হয়ে এসেছে। বাড়িঘরের অভাবে দোতলার ওপর তেতলা উঠেছে। চিতলার সঙ্গে এই চেহারার কিছুই মেলে না। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখে সুরুচি। খড়দহে যে ভদ্রলোকের খোঁজে গিয়েছিলেন সুরুচি, সেই ঠিকানায় তিনি নেই। এখন তিনি ভবানীপুরে থাকেন। সেই ভবানীপুরের ঠিকানাতে গিয়ে হাজির হলো সুরুচি। পাশে একটা মন্দিরে তখন কাঁসার ঘণ্টা বাজছে। কিছুই কানে শোনা যায় না, তবুও অনেকক্ষণ কড়া নাড়ার পর সুধীরবাবু বেরোলেন। বললেন, আপনি তার কে? সুরুচি বললে, আমি তার আত্মীয়। আজ বছর 3-4 তার কোনো খবর নেই। সুধীরবাবু বললেন, কিন্তু শেখরের মুখে শুনেছি তার কোনো আত্মীয় ছিল না। পাশের মন্দিরের কাঁসার ঘণ্টাটা তখন থেমে গেছে। সুরুচি যেন কেমন আড়ষ্ট হয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বেরোল না। খানিক পর বললে, আমি বলছি তো আমি তার আত্মীয়, কিন্তু সেই জবাবদিহি আমি তার কাছেই করব। আমি জানতে চাই শেখরদা এখন কোথায় আছে। আপনি কি জানেন? ভদ্রলোক বললেন, আপনি রবিবারে এমন সময় একবার আসুন, তখন আপনাকে হয়তো বলতে পারবো কোথায় তিনি আছেন আর কবে দেখা হতে পারে। বিরক্ত হয়ে নমস্কার করে চলে এলো সুরুচি। তবু রবিবার একবার আসতে হবে, যদি শেষ পর্যন্ত দেখা হয় তার সঙ্গে। বাসে করে আবার চলে এলো বিলাস চৌধুরীর বাড়ি। বেশ অন্ধকার হয়ে গেছে। বাড়ির সামনে আসতে কেমন যেন ভয় করতে লাগলো। কয়েকটা মোটর বাইক দাঁড়িয়ে আছে। অবশ্য এ এমন কিছু অস্বাভাবিক ঘটনা নয়, তবু এই সন্ধ্যাবেলা যেন কেমন সন্দেহ হলো। বাইরে গোপাল আসছিল। সুরুচিকে দেখে থমকে দাঁড়ালো, বলে, এতক্ষণ কোথায় ছিলেন দিদিমণি? সুরুচি বললে, কেন গোপাল, কি হয়েছে? বড়বাবু যে বাড়াবাড়ি হয়ে গেছে, আমি এক্ষুনি ওষুধ নিয়ে আসি, আপনি ওপরে যান। এই বলে গোপাল গেট খুলে বেরিয়ে গেল। বিলাস চৌধুরী সেদিন অফিসে যাননি। গোপাল ছুটতে ছুটতে এসে বললে, বাবু, দিদিমণির বাবা কেমন করছেন? বিলাস চৌধুরী উঠে এই ঘরে এলেন। গাড়ি গেল ডাক্তারবাবুকে আনতে। অফিসে একবার টেলিফোন করলেন সুরুচিকে খবর দেবার জন্য, কিন্তু শুনলেন সুরুচি আজ সকাল সকালই অফিস থেকে বেরিয়ে গেছে। সদানন্দবাবু তখন ছটফট করছেন, হাত পা নড়ছে না, কিন্তু বোঝা গেল বুকের ভেতর তুমুল আলোড়নের সৃষ্টি হচ্ছে। বিলাস চৌধুরী চেয়ারটা টেনে নিয়ে পাশে বসলেন। ডাক্তার এলেন, ইঞ্জেকশন দিলেন, বললেন, খুব সাবধানে রাখবেন, রোগী নার্ভাস হয়ে পড়েছে। বিলাস চৌধুরী ঘড়ি দেখলেন, সুরুচি এখনও এলো না। গোপালকে ডেকে বললেন, আজ রাত্রে এই বাড়িতেই তুই শুবি, কখন কি হয় কোনো ঠিক নেই। 1 ঘন্টা পর একটু যেন জ্ঞান হলো। সদানন্দবাবু চোখ খুললেন। যেন ঘুম ভাঙল তার। ঘরের চারিদিকে চেয়ে দেখে নিলেন, যেন বুঝতে চেষ্টা করলেন পারিপার্শ্বিক অবস্থাটা। তারপর বিলাস চৌধুরীর দিকে রুক্ষ দৃষ্টিতে খানিক্ষণ চেয়ে রইলেন। দৃষ্টির সেই রুক্ষতা একটু পরেই কেটে গেল। তারপরে সদানন্দবাবুর চোখ দিয়ে ঝরঝর করে জল পড়তে লাগল। বিলাস চৌধুরী কপালে হাত বুলিয়ে দিতে লাগলেন। সুরুচি কোথায়? সদানন্দবাবুর মুখ দিয়ে কথা বেরোলো। বিলাস চৌধুরী বললেন, এখনও আসেনি, এক্ষুনি অফিসে টেলিফোন করেছিলাম, অফিস থেকে বেরিয়ে গেছে। খোকা কোথায়? খোকাকে পার্কে বেড়াতে নিয়ে গেছে। তারপর খানিকক্ষণ কোনো কথা বললেন না সদানন্দবাবু। তারপর তার কথাগুলো যেন স্বগোক্তির মতো শোনালো। আমি আর ভালো হব না, ভালো হতে চাইও না আর।
বিলাস চৌধুরীর দিকে চেয়ে বললেন, রুচি বড় অভিমানী। এত খেটে পয়সা উপায় করে কেন জানেন? আমি মারা গেলে ওকে যদি কারোর কাছে হাত পাততে হয়, ও কেবল তাই ভাবে। এখানে আর একটা দিনও থাকতে চায় না। বিলাস চৌধুরী বললেন, আমার বাড়ি তো খালিই পড়ে আছে, আমি তো কিছু মনে করি না সেজন্য। সদানন্দবাবু বললেন, বিয়ে ওর দিতে পারলুম না। আগে বিয়ের চেষ্টাই করেছিলুম, তখন বললে লেখাপড়া করবে, বিয়ে করবে না। তারপর যুদ্ধ বাঁধল, বোমা পড়ল, সবাই শহর ছেড়ে পালালো। তারপর ওর মা মারা গেল, এদিকে আমিও অথর্ব হয়ে পড়লুম। খানিক্ষণ থেমে আবার বলতে লাগলেন, ভারী চমৎকার আবৃত্তি করতে পারে জানেন। ওর ওই ভুবন মনোমোহিনী শুনে সকলের চোখ দিয়ে জল পড়েছে। শেখর ওর আবৃত্তি শুনতে খুব পছন্দ করত। বিলাস চৌধুরী জিজ্ঞেস করলেন, শেখর? কে শেখর? সে একটা ছেলে, আমার কাছেই থাকতো আর ওকে পড়াতো। সে ইংরেজি পড়াতো আর আমি হিস্ট্রি, অঙ্ক আর সংস্কৃত পড়াতাম। সংস্কৃত খুব ভালো জানে, বেদ কত রকমের, বেদের কটা ভাগ। খানিক্ষণ পর আবার বলতে লাগলেন, রুচির চেয়ে কি আমি কিছু কম ভাবি ভেবেছেন? ও যেমন ভাবে আমিও তেমনি ভাবি। ভেবে ভেবেই তো আমার মাথা গরম হয়ে যায়। অসুখ তো আর তাই সারছে না। বিলাস চৌধুরী বললেন, আপনি অত ভাবেন কেন? অত ভাববেন না। না ভেবে কি আর পারি? মেয়ে বড় হয়ে গেল, বিয়ে দিতে পারিনি। আর তাছাড়া ছোট নাবালক ছেলে, তাকে কে দেখে? তাকে মানুষ করতে হবে আমার মেয়েকেই। আমি তো কিছুই রেখে যেতে পারলুম না। বিলাস চৌধুরী আবার বললেন, আপনি কিছুই ভাববেন না, আমি তো আছি। হঠাৎ চঞ্চল হয়ে উঠলেন সদানন্দবাবু, যেন অনেক কথা বলতে চান তিনি। অনেক কৃতজ্ঞতা তার বুক ঠেলে উঠতে চায়। শেষে অনেকখানি সাহস নিয়ে বললেন, ভার নেবেন আপনি? নেবেন ভার? কথাটা বলেই হাঁপাতে লাগলেন সদানন্দবাবু। মনে হলো এক্ষুনি যেন দম আটকে আসবে। বিলাস চৌধুরীও ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, আমি সমস্ত ভার নিলাম, সুরুচির ভার নিলাম, খোকার ভারও নিলাম। কথা তার শেষ হলো না, হঠাৎ সুরুচি ঘরে ঢুকল। উৎকণ্ঠায় তার মুখটা শুকিয়ে গেছে। সন্তর্পণে এগিয়ে এলো বিছানার কাছে, গলা নিচু করে বিলাস চৌধুরীকে জিজ্ঞেস করলে, বাবা এখন কেমন আছে? সদানন্দবাবু শুনতে পেলেন, বললেন, তুই কিছু ভাবিস নে রুচি, তুই কিছু ভাবিস নে, সব ঠিক হয়ে গেছে। বিলাস চৌধুরী সদানন্দবাবুর কপালে হাত বুলোতে বুলোতে বললেন, আপনি চুপ করুন, উত্তেজিত হবেন না। কিন্তু সদানন্দবাবুর চোখ মুখ তখন এক অপূর্ব জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠেছে। বললেন, তুই কিচ্ছু ভাবিস নে রুচি, কিছু ভাবিস নে। বিলাসবাবু সব ভার নিয়েছেন, আমার আর কোনো দুঃখ নেই। চোখ দুটো যেন তার বুজে এলো, আর কি যেন এক উত্তেজনায় আবেগে চোখের পাতা দুটো কাঁপতে লাগলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলেন। খানিক পর মনে হলো তিনি যেন ঘুমিয়ে পড়েছেন। বিলাস চৌধুরী চেয়ার থেকে উঠে সুরুচিকে চুপি চুপি বললেন, এখন ওনাকে ঘুমোতে দাও। বাইরে বারান্দার কাছে আসতেই পেছনে সুরুচি এসে দাঁড়ালো, বললে, বাবা এতক্ষণ আপনাকে কি বলছিল? সামনে তখন অবাধ হাওয়ার স্রোত বইছে। রাত হয়ে এসেছে এই পাড়ায়। মাঝে মাঝে ট্রামের মন্থর গতির শব্দ নিস্তব্ধতা ভেঙে দিয়ে যায়। বিলাস চৌধুরী সুরুচির দিকে চাইলেন। সুরুচি পাশে দাঁড়িয়েছিল উৎকণ্ঠিত হয়ে। আবার বললেন না তো বাবা আপনাকে কি বলছিল? বিলাস চৌধুরী বললেন,
আমি তোমার আর খোকার সমস্ত ভার নিলাম। তার মানে? হঠাৎ কোনো উত্তর এলো না বিলাস চৌধুরীর মুখে। খানিক পরে বললেন, তোমার বাবার জীবনের দিকে চেয়ে অন্তত আপত্তি করবে না আশা করি। আর শুধু বাবার জীবনই নয়, আমিও তাকে প্রতিশ্রুতি দিয়েছি। আমার দিকটাও একবার ভেবে দেখো সুরুচি। মুহূর্তের মধ্যেই যেন সব স্তব্ধ হয়ে গেল। পায়ের তলার মাটি যেন তার সরে সরে যাচ্ছিল। তা কি করে সম্ভব? মাথা থেকে পা পর্যন্ত থরথর করে কাঁপতে লাগলো সুরুচির। মনে হলো সে যেন এক্ষুনি পড়ে যাবে। মাথা তুলে দেখলে বিলাস চৌধুরী তার দিকে এক দৃষ্টে চেয়ে আছেন। তার মুখ দিয়ে শুধু বেরোল, তা কি করে হয়? তা কেমন করে হয়? আমি যে... তুমি একবার ভালো করে ভেবে দেখো। আমি তোমাকে ভাববার সময় দিলাম। এই বলে বিলাস চৌধুরী হঠাৎ বারান্দা পার হয়ে ঘর দিয়ে বাড়ির পশ্চিম অংশে চলে গেলেন। সুরুচি স্তব্ধ নিশ্চল হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আসছি আগামী পর্বটি নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। হ্যাঁ, আর একটি কথা, যদি গল্পটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। আমি আশায় থাকব। নমস্কার।